মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। নতুন গোসাই আবার আসবে তো? তুমি থাকবে তো? তুমি বলো কতদিন আমাকে থাকতে হবে? তুমিও বলো কতদিনে আমাকে আসতে হবে? না, সে তোমাকে আমি বলবো না। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। কমললতা একরকম জোর করেই নিজের পূর্বজীবনের কথা শোনাতে বসেছে শ্রীকান্তকে। শ্রীকান্ত বুঝেছে এ কথা না বলা অবধি সে মনে শান্তি পাচ্ছে না, তাই কৌতূহল না থাকলেও একরকম বাধ্য হয়েই শুনতে বসেছে। তারপর যার সঙ্গে তোমার আজ দেখা তার নাম মন্মথ। ও ছিল আমাদের সরকার। এই বলে সে এক মুহূর্ত চুপ থেকে বলল, আমার বয়স যখন 21 বছর তখন আমার সন্তান সম্ভাবনা হলো। মন্মথর একটি পিতৃহীন ভাইপো আমাদের বাসায় থাকতো। বাবা তাকে কলেজে পড়াতেন। বয়সে আমার চেয়ে সামান্য ছোট ছিল। আমাকে সে যে কত ভালোবাসতো তার সীমা ছিল না। তাকে ডেকে বললুম, যতীন, কখনো তোমার কাছে কিছু চাইনি ভাই। আমার এই বিপদে শেষবারের মতো আমাকে একটু সাহায্য করো। আমাকে 1 টাকার বিষ কিনে এনে দাও। কথাটা প্রথমে সে বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝলে মুখখানা তার মরার মতো ফ্যাকাশে হয়ে গেল। বললুম, দেরি করলে হবে না ভাই, তোমাকে এখনই কিনে এনে দিতে হবে। এছাড়া আমার আর অন্য পথ নেই। শুনে যতীনের সে কি কান্না! সে ভাবতো আমাকে দেবতা, ডাকতো আমাকে দিদি বলে। কি আঘাত, কি ব্যথাই সে যে পেলে! তার চোখের জল আর শেষ হতেই চায় না। বললে, উষা দিদি, আত্মহত্যার মতো মহাপাপ আর নেই। একটা অন্যায়ের কাঁধে আরেকটা তার বড় অন্যায় চাপিয়ে দিয়ে তুমি পথ খুঁজে পেতে চাও। কিন্তু কিন্তু লজ্জা থেকে বাঁচবার এই উপায় যদি তুমি স্থির করে থাকো দিদি, আমি কখনো তোমাকে সাহায্য করব না। এছাড়া তুমি আর যা আদেশ করবে আমি স্বচ্ছন্দে পালন করব। তার জন্যেই আমার মরা হলো না। ক্রমশ কথাটা বাবার কানে গেল। তিনি যেমন নিষ্ঠাবান বৈষ্ণব, তেমনি শান্ত নিরীহ প্রকৃতির মানুষ। আমাকে কিছুই বললেন না, কিন্তু দুঃখে লজ্জায় 2-3 দিন বিছানা ছেড়ে উঠতে পারলেন না। তারপরে গুরুদেবের পরামর্শে আমাকে নিয়ে নবদ্বীপে এলেন। কথা হলো মন্মথ এবং আমি দীক্ষা নিয়ে বৈষ্ণব হব। তখন ফুলের মালা আর তুলসীর মালা বদল করে নতুন আচারে হবে আমাদের বিয়ে। তাতে পাপের প্রায়শ্চিত্ত হবে কিনা জানি নে, কিন্তু যে শিশু গর্ভে এসেছে, মা হয়ে তাকে যে হত্যা করতে হবে না, সেই ভরসাতেই যেন অর্ধেক বেদনা মুছে গেল। উদ্যোগ আয়োজন চলল, দীক্ষাই বলো আর ভেকই বলো, তাও আমাদের সাঙ্গ হলো। আমার নতুন নামকরণ হলো কমললতা। কিন্তু তখনও জানি নে যে বাবা 10,000 টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েই তবে মন্মথকে রাজি করিয়েছিলেন। কিন্তু হঠাৎ কি কারণে জানি নে বিয়ের দিনটা দিন কয়েক পেছিয়ে গেল। বোধহয় সপ্তাহখানেক হবে। মন্মথকে বড় একটা দেখিনি। নবদ্বীপের বাসায় আমি একলাই থাকি। এমনি কদিন যায়, তারপরে শুভদিন আবার এসে উপস্থিত হলো। স্নান করে শুচি হয়ে শান্ত মনে ঠাকুরের প্রসাদী মালা হাতে প্রতীক্ষা করে রইলুম। বাবা বিষণ্ণ মুখে একবার ঘুরে গেলেন, কিন্তু নবীন বৈষ্ণবের বেশে মন্মথর যখন দেখা মিলল, হঠাৎ সমস্ত মনের ভেতরটা যেন বিদ্যুৎ চমকে গেল। সে আনন্দের কি ব্যথা আর ঠিক জানি নে।
হয়তো দুই ছিল, কিন্তু ইচ্ছে হলো উঠে গিয়ে তার পায়ের ধুলো মাথায় নিয়ে আসে, কিন্তু লজ্জায় সে আর হয়ে উঠল না। আমাদের কলকাতার পুরনো দাসী কি সব জিনিসপত্র নিয়ে এলো। সে আমাকে মানুষ করেছিল, তার কাছেই দিন পিছোবার কারণ শুনতে পেলুম। কত কালের কথা, তবু গলা ভারী হয়ে তার চোখে জল এলো। বৈষ্ণবী মুখ ফিরিয়ে অশ্রু মুছতে লাগলো। মিনিট ৫-৬ পরে জিজ্ঞাসা করলাম, কারণটা কি বললে সে? মনমথ হঠাৎ ১০,০০০-এর বদলে ২০,০০০ টাকা দাবি করে বসল। আমি কিছুই জানতুম না। চমকে উঠে জিজ্ঞাসা করলুম, মনমথ কি টাকার বদলে রাজি হয়েছে নাকি? আর বাবাও ২০,০০০ টাকা দিতে চেয়েছেন? দাসী বললে, উপায় আর কি বলো দিদিমণি, ব্যাপারটা তো সহজ নয়। এই সব কিছু জানাজানি হয়ে পড়লে যে সমাজ, জাত, কুল, মান সব যাবে। মনমথ আসল কথাটা শেষকালে প্রকাশ করেই দিলে, বললে, দায়ী তো আমি নই, দায়ী আমার ভাইপো যতীন। সুতরাং বিনা দোষে যদি আমাকে জাত দিতেই হয় তো ২০,০০০-এর কমে পারবো না। তাছাড়া পরের ছেলের পিতৃত্ব স্বীকার করে নেওয়া এ কি কম কঠিন? তারপর যতীন তার ঘরে বসে পড়ছিল, তাকে ডেকে এনে কথাটা শোনানো হলো। শুনে তো প্রথমটা সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বললে, মিছে কথা। পাজি নচ্ছার নেমোখারাম, যে লোক তোকে ভাত কাপড় দিয়ে কলেজে পড়িয়ে মানুষ করছে, তুই তারই সর্বনাশ করলি। কি কালসাপকেই না আমি মনিবের ঘরে ডেকে এনেছিলাম। ভেবেছিলাম বাপ মামারা ছেলে মানুষ হবে। ছি 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 ছি। এই না বলে সে বুকে কপালে পটাপট করাঘাত করতে লাগলো, আর বললে যে, এ কথা উষা নিজে মুখে স্বীকার করেছে, আর তুই বলিস কিনা না? যতীন তো চমকে উঠল দিদি, বললে, উষা দিদি নিজে বলেছেন আমার নামে? কিন্তু তিনি তো কখনো মিথ্যে কথা বলেন না। এত বড় মিথ্যে অপবাদ তার মুখ থেকে তো কিছুতেই বার হতে পারে না। ফের তবুও স্বীকার করবি পাজি হতভাগা শয়তান? জিজ্ঞেস কর, তবে মনিবকে জিজ্ঞেস কর, তিনি কি বলেন শোন। তখন মনমথর কথায় কর্তা সাই দিয়ে বললেন, হ্যাঁ। দিদি নিজে করেছেন আমার নাম? কর্তা তো আবার ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ। এই অবধি বলে কমললতা একটু চুপ করে থেকে আবার বলতে শুরু করল, বাবাকে সে দেবতা বলে জানত। এরপরে আর প্রতিবাদ করলে না। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। কি ভাবলে সেই জানে। রাতে কেউ তার খোঁজ করলে না। সকালে গিয়ে এসে তার খবর দিলে। সবাই ছুটে গিয়ে দেখলে আমাদের ভাঙা আস্তাবলের এক কোণে যতীন গলায় দড়ি দিয়ে ঝুলছে। শাস্ত্রে ভাইপোর আত্মহত্যায় খুড়োর অসৌচ বিধি আছে কিনা জানি না গোসাই। হয়তো নেই, হয়তো ডুব দিয়ে শুদ্ধ হয়। সে যাই হোক, শুভ দিন দিন কয়েক মাত্র পিছিয়ে গেল। তারপরে গঙ্গা স্নানে শুদ্ধ শুচি হয়ে মনমথ গোসাই মালা তিলক ধারণ করে আমার মতো অধীনের পাপ মোচন করার শুভ সংকল্প নিয়ে নবদ্বীপে এসে অবতীর্ণ হলেন। সেদিন ঠাকুরের প্রসাদী মালা ঠাকুরের পাদপদ্মে ফিরিয়ে দিয়ে এলুম। মনমথুর অসৌচ গেল, কিন্তু পাপিষ্ঠা উষার অসৌচ ইহজীবনে আর ঘুচল না নতুন গোসাই। তারপরে বৈষ্ণবী মুখ ফিরিয়েছিল, জবাব দিল না। বুঝলাম এবার তার সামলাতে সময় লাগবে। অনেকক্ষণ পর্যন্ত দুজনেই নীরবে বসে রইলাম। এর শেষ অংশটুকু শোনবার আগ্রহ প্রবল হয়ে উঠল, কিন্তু প্রশ্ন করা উচিত কিনা ভাবছিলাম। বৈষ্ণবী আর্দ্র মৃদু কণ্ঠে নিজেই বলল, দেখো গোসাই, পাপ জিনিসটা সংসারে এমন ভয়ঙ্কর কেন জানো? নিজের বিশ্বাস মতো জানি একরকম, কিন্তু তোমার ধারণার সঙ্গে সে হয়তো না মিলতে পারে। জানি নে তোমার বিশ্বাস কি, কিন্তু সেদিন থেকে আমি একে আমার মতো করে বুঝে রেখেছি গোসাই।
স্পর্ধা ভরে তুমি কত লোককে বলতে শুনবে কিছুই হয় না। তারা কত লোকের নজির দিয়ে তাদের কথা প্রমাণ করতে চাইবে, কিন্তু তার তো কোনো দরকার নেই। তার প্রমাণ মনমতো, প্রমাণ আমি নিজে। আজও কিছুই আমাদের হয়নি। হলে একে এত ভয়ঙ্কর আমি বলতুম না, কিন্তু তা তো নয়। এর দণ্ড ভোগ করে নিরপরাধ নির্দোষী লোকেরা। যতীনের বড় ভয় ছিল আত্মহত্যায়, কিন্তু সে তাই দিয়ে তার দিদির অপরাধের প্রায়শ্চিত্ত করে গেল। বলো তো গোসাই, ইচ্ছে ভয়ঙ্কর নিষ্ঠুর সংসারে আর কি আছে? কিন্তু এমনিই হয়। এমনি করেই ঠাকুর বোধহয় তাঁর সৃষ্টি রক্ষে করেন। এই নিয়ে তর্ক করে লাভ নেই। তার যুক্তি এবং ভাষা কোনোটাই প্রাঞ্জল নয়। তবুও এটাই মনে করলাম যে তার দুষ্কৃতির শোকাচ্ছন্ন স্মৃতি হয়তো এই পথেই আপন পাপ পুণ্যের উপলব্ধি অর্জন করে সান্ত্বনা লাভ করেছে। জিজ্ঞাসা করলাম, কমললতা, এরপরে কি হলো? সত্যি বলো গোসাই, এর পরেও আমার কথা তোমার শুনতে ইচ্ছে করে? সত্যিই বলছি, করে। আমার ভাগ্য যে এ জন্মে আবার তোমার দেখা পেলুম। এই বলে সে কিছুক্ষণ চুপ করে আমার দিকে চেয়ে থেকে বলল, দিন চারেক পরে একটা মরা ছেলে ভূমিষ্ঠ হলো। তাকে গঙ্গার তীরে বিসর্জন দিয়ে গঙ্গায় স্নান করে বাসায় ফিরে এলুম। বাবা কেঁদে বললেন, আমি তো আর থাকতে পারি নে মা। না বাবা, তুমি আর থেকো না, তুমি বাড়ি যাও। অনেক দুঃখ দিলুম, আর তুমি আমার জন্য ভেবো না। কি কথা বলিস মা? তোর জন্য না ভেবে পারি আমরা? আরে মা, মাঝে মাঝে খবর দিবি তো? হ্যাঁ মা, কি রে, খবর দিবি তো মা? না বাবা, আমার খবর নেবার আর তুমি চেষ্টা করো না। কিন্তু কিন্তু তোর মা যে এখনো বেঁচে রয়েছে রে উষা। আমি মরবো না বাবা, কিন্তু আমার সতীলক্ষ্মী মা, তাকে বলো উষা মরেছে। মা দুঃখ পাবেন, কিন্তু মেয়ে তার বেঁচে আছে শুনলে তার চেয়েও বেশি দুঃখ পাবেন। চোখের জল মুছে বাবা কলকাতায় চলে গেলেন। আমি চুপ করে বসে রইলাম। কমললতা বলতে লাগলো, হাতে টাকা ছিল, বাড়ি ভাড়া চুকিয়ে দিয়ে আমিও বেরিয়ে পড়লুম। সঙ্গী জুটে গেল। তারা যাচ্ছিল শ্রী বৃন্দাবন ধামে, আমিও সঙ্গ নিলুম। তারপর কত তীর্থে, কত পথে, কত গাছতলায় কতদিন কেটে গেল। তা জানি, কিন্তু কত শত বাবাজির, কত শত সহস্র চোখের দৃষ্টির বিবরণ তো তুমি বললে না কমললতা? বাবাজিদের দৃষ্টি অতিশয় নির্মল। তাদের সম্বন্ধে অশ্রদ্ধার কথা বলতে নেই গোসাই। না না, অশ্রদ্ধা নয়, অতিশয় শ্রদ্ধার সঙ্গেই তাদের কাহিনী শুনতে চাইছি কমললতা। এবার সে হাসল না বটে, কিন্তু চাপা হাসি গোপন করতেও পারল না। বলল, যে বাবাজি ভালোবাসে তাকে সব কথা খুলে বলতে নেই। আমাদের বৈষ্ণবের শাস্ত্রে নিষেধ আছে। তবে থাক, সব কথায় কাজ নেই। কিন্তু একটা বলো, গোসাইজি দারিক দাসকে জোগাড় করলে কোথায়? কমললতা সংকোচে জিভ কেটে কপালে হাত ঠেকাল। বলল, ঠাট্টা করতে নেই, উনি যে আমার গুরুদেব গোসাই। গুরুদেব? তুমি ওর কাছেই দীক্ষা নিয়েছ? না, দীক্ষা নেইনি বটে, কিন্তু উনি তাঁর মতোই পূজনীয়। কিন্তু এই যে এতগুলি বৈষ্ণবী সেবাদাসী না কি যে বলে, আমার এ কথা শুনে কমললতা তাড়াতাড়ি আবার জিভ কেটে বলল, ওরা আমার মতোই ওর শিষ্যা, ওদেরও তিনি উদ্ধার করেছেন।
নিশ্চয়ই করেছেন, কিন্তু পরকীয়া সাধনা না কি এমনই একটা সাধন পদ্ধতি তোমাদের আছে? তাতে তো দোষ নেই। তোমরা দূর থেকে আমাদের কেবল ঠাট্টা তামাশাই করলে, কাছে এসে কখনো তো কিছু দেখলে না, তাই সহজেই বিদ্রূপ করতে পারো। আমাদের বড় গোসাইজি সন্ন্যাসী, ওকে উপহাস করলে অপরাধ হয় নতুন গোসাই। অমন কথা আর কখনো মুখে এনো না। তার কথা ও গাম্ভীর্যে একটু অবাক হলাম। বৈষ্ণবী তা লক্ষ্য করে স্মিত মুখে বলল, দুদিন থাকো না গোসাই আমাদের কাছে। কেবল বড় গোসাইজির জন্যই বলছি নে, আমাকে তো তুমি ভালোবাসো। আর কখনো যদি দেখা নাও হয়, তবু তো দেখে যাবে কমললতা সত্যিই কি নিয়ে সংসারে থাকে। যতীনকে আমি আজও ভুলিনি। দুদিন থাকো, আমি বলছি তোমাকে, তুমি যথার্থই খুশি হবে। চুপ করে রইলাম। এদের সম্বন্ধে একেবারেই যে কিছু জানি না তা নয়। জাত বৈষ্ণবের মেয়ে টগরের কথাটাও মনে পড়ল, কিন্তু রহস্য করতে আর ইচ্ছে হল না। যতীনের প্রায়শ্চিত্তের ঘটনা সব আলোচনার মাঝখানে থেকে থেকে আমাকে ওই জন্য উন্মনা করে দিচ্ছিল। বৈষ্ণবী হঠাৎ প্রশ্ন করল, হ্যাঁ গোসাই, এ বয়সে সত্যিই কাউকে কখনো কি ভালোবাসনি? তোমার কি মনে হয় কমললতা? আমার মনে হয় না। তোমার মনটা হলো আসলে বৈরাগীর মন, উদাসীনের মন, প্রজাপতির মতো। বাঁধন তুমি কখনো কোনো কালে নেবে না। প্রজাপতির উপমা তো ভালো হলো না কমললতা। ওটা যে অনেকটা গালাগালির মতো শুনতে। আমার ভালোবাসার মানুষ কোথাও যদি সত্যি কেউ থেকে থাকে, তার কানে গেলে যে অনর্থ বাঁধবে। ভয় নেই গোসাই, সত্যি যদি কেউ থাকে আমার কথা এসে বিশ্বাসও করবে না। তোমার মধুমাখানো ফাঁকিও সে সারা জীবনে ধরতে পারবে না। তবে তার দুঃখ কিসের? হোক না ফাঁকি, কিন্তু তার কাছে তো সেই সত্যি হয়েই রইল। সে হয় না গোসাই, মিথ্যে কখনো সত্যি জায়গা নিয়ে থাকতে পারে না। তারা বুঝতে না পারুক, কারণটা তাদের কাছে সুস্পষ্ট না হোক, তবু অন্তরটা তাদের নিরন্তর অশ্রুমুখী হয়েই থাকে। মিথ্যের কাণ্ড দেখেছি তো, এমনি করে এ পথে কত লোকই এলো। এ পথ যাদের সত্যি নয়, জলের ধারাপথে শুকনো বালির মতো সমস্ত সাধনাই তাদের চিরদিন আলগা হয়ে রইল, কখনো জমাট বাঁধতে পারলে না। এরপর একটু থেমে সে যেন হঠাৎ নিজের মনেই বলে উঠল, তারা রসের খবর তো পায় না, তাই প্রাণহীন নির্জীব পুতুলের নিরর্থক সেবায় প্রাণ তাদের দুদিনে হাঁপিয়ে ওঠে। ভাবে কোন মোহের ঘরে নিজেকে দিনরাত ঠকিয়ে মরি। এদের দেখেই আমাদের তোমরা উপহাস করতে শেখো। কিন্তু এ কি আমি বাজে বুকে মরছি গোসাই। এসব অসংলগ্ন প্রলাপের তুমি তো একটা কথাও বুঝবে না। কিন্তু এমন যদি কেউ তোমার থাকে, তুমি তাকে ভুলবে, কিন্তু সে তোমাকে না পারবে ভুলতে, না শুকোবে কখনো তার চোখের জলের ধারা। তুমি কি আমাকে এই কথাই বলতে চাও কমললতা, যে আমাকে ভালোবাসার নামই হলো দুঃখ পাওয়া? দুঃখ তো বলিনি গোসাই, বলছি চোখের জলের কথা। কিন্তু ওই দুই এক কমললতা, শুধু কথার ঘোরফের। না গোসাই, ও দুটো এক নয়। না কথার ঘোরফের, না ভাবের। মেয়েরা ওর এটাও ভয় করে না, ওটাও এড়াতে চায় না। কিন্তু তুমি বুঝবে কি করে? কিছুই যদি না বুঝি, আমাকে বলাই বা কেন? না বলেও যে থাকতে পারি নে গো। প্রেমের বাস্তবতা নিয়ে তোমরা পুরুষের দল যখন বড়াই করতে থাকো, তখন ভাবি আমাদের জাত যে আলাদা। তোমাদের ও আমাদের ভালোবাসার প্রকৃতিই যে বিভিন্ন। তোমরা চাও বিস্তার, আমরা চাই গভীরতা। তোমরা চাও উল্লাস, আমরা চাই শান্তি। জানো গোসাই, ভালোবাসার নেশাকে আমরা অন্তরে ভয় করি। ওর মত্ততায় আমাদের বুকের কাঁপন থামে না। কি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু সে গ্রাহ্যই করল না। ভাবের আবেগে বলতে লাগলো, আমাদের সত্যিও নয়, আমাদের আপনও নয়। ওর ছোট ছোট চঞ্চলতা যেদিন থামে,
সেই দিনেই কেবল আমরা নিঃশ্বাস ফেলে বাঁচি। ওগো নতুন গোসাই, নির্ভর হতে পারার চেয়ে ভালোবাসার বড় পাওয়া মেয়েদের আর নেই। কিন্তু ওই জিনিসটাই যে তোমার কাছে কেউ কখনো পাবে না। পাবে না নিশ্চয়ই জানো। নিশ্চয়ই জানি, তাই তোমার বড়াই আমার সয় না। বড়াই তো তোমার কাছে কখনো করিনি কমললতা। জেনে করনি, কিন্তু তোমার ওই উদাসীন বৈরাগী মন, ওর চেয়ে বড় অহংকারী জগতে আর কিছু আছে নাকি? কিন্তু এই 2 দিনের মধ্যে আমাকে এত তুমি জানলে কি করে? জানলুম তোমাকে ভালোবেসেছি বলে। শুনে মনে মনে বললাম, তোমার দুঃখ আর চোখের জলের প্রভেদটা এতক্ষণে বুঝতে পেরেছি কমললতা। অবিশ্রাম ভাবের পুজো আর রসের আরাধনার বোধ করি এমনই পরিণামই ঘটে। ভালোবেসেছ এ কি সত্যি কমললতা? হ্যাঁ সত্যি। কিন্তু তোমার জপ তপ, তোমার কীর্তন, তোমার রাত দিনে ঠাকুর সেবা, এসবের কি হবে বলো তো? এরা আমার আরো সত্যি, আরো সার্থক হয়ে উঠবে। চলো না গোসাই, সব ফেলে দুজনে পথে পথে বেরিয়ে পড়ি। সে হয় না কমললতা, কাল আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে গহরের কথাটা একটু জেনে যেতে ইচ্ছে করে। গহরের কথা? না, সে শুনে তোমার কাজ নেই। কিন্তু সত্যি কি কাল যাবে? হ্যাঁ সত্যি কাল যাব। বৈষ্ণবী মুহূর্তকাল স্তব্ধ থেকে বলল, কিন্তু এ আশ্রমে আবার তুমি আসবে, তখন কিন্তু কমললতাকে আর খুঁজে পাবে না গোসাই। এখানে আর এক দণ্ড থাকা উচিত নয়, এ বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু তখনই কে যেন আড়ালে দাঁড়িয়ে চোখ টিপে ইশারায় নিষেধ করে, বলে, যাবে কেন? 6-7 দিন থাকবে বলেই তো এসেছিলে, থাকো না, কষ্ট তো কিছুই নেই। রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, কে এরা? কই দেহের মধ্যে বাস করে একই সময় ঠিক ঠিক উল্টো মতলব দেয়। কার কথা বেশি সত্যি? কে বেশি আপনার? বিবেক, বুদ্ধি, মন, ইচ্ছে, এমনি কত নাম, কত দার্শনিক ব্যাখ্যাই না তার আছে। কিন্তু নিঃসংশয় সত্যকে আজ ওকে প্রতিষ্ঠিত করতে পারল, যাকে ভালো বলে মনে করি। ইচ্ছা এসে সেখানে পা বাড়াতে বাধা দেয় কেন? নিজের মধ্যে এই বিরোধ, এই দ্বন্দ্বের শেষ হয় না কেন? মন বলছে আমার চলে যাওয়াই শ্রেয়, চলে যাওয়াই কল্যাণের। তবে পরক্ষণেই সে মনের দুচোখ ভরে জল দেখা দেয় কিসের জন্য? বুদ্ধি, বিবেক, ইচ্ছে, মন, এইসব কথা সৃষ্টি করে কোথায় সত্যিকার সান্ত্বনা? তবুও যেতেই হবে, পিছলে চলবে না। এবং কালই এই যাওয়াটা যে কি করে সম্পন্ন করব তাই ভাবছিলাম। ছেলেবেলার একটা পথ জানি, সে অন্তর্হিত হওয়া, বিদায়বাণী নয়, ফিরে আসবা স্তোক বাক্য নয়, কারণ প্রদর্শন নয়, প্রয়োজনের কর্তব্যের বিস্তারিত বিবরণ নয়, শুধু আমি যে ছিলাম এবং আমি যে নেই, এই সত্যি ঘটনাটা আবিষ্কারের ভার যাদের রইল, তাদের পরে নিঃশব্দে অর্পণ করা। স্থির করলাম, ঘুমানো হবে না। ঠাকুরের মঙ্গল আরতি শুরু হবার আগেই অন্ধকারে গা ঢাকা দিয়ে প্রস্থান করব। একটা মুশকিল, পুঁঠুর পণের টাকাটা ছোট ব্যাগ সমেত কমললতার কাছে আছে, কিন্তু সে থাক। হয় কলকাতা নয় বর্মা থেকে চিঠি লিখব। তাতে আরও একটা কাজ এই হবে যে আমাকে ফেরত না করা পর্যন্ত কমললতাকে বাধ্য হয়ে এখানেই থাকতে হবে, পথে বিপথে বার হবার সুযোগ পাবে না। এদিকে যে কটা টাকা জামার পকেটে পড়ে আছে, কলকাতায় পৌঁছবার পক্ষে তাই যথেষ্ট। অনেক রাত পর্যন্ত এমনি করেই কাটল, এবং ঘুমোবো না বলে বারবার সংকল্প করলাম বলেই বোধহয় কোনো এক সময় ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু হঠাৎ মনে হলো বুঝি স্বপ্নে গান শুনছি। একবার ভাবলাম রাতের ব্যাপার হয়তো এখনো সমাপ্ত হয়নি। আবার মনে হলো ভোরের মঙ্গল আরতি বুঝি শুরু হয়েছে, কিন্তু কাঁসর ঘণ্টা সুপরিচিত দুঃসহ নিনাদ নেই।
অসম্পূর্ণ অপরিতৃপ্ত নিদ্রা ভেঙেও ভাঙে না। চোখ মেলে চাইতেও পারি না, কিন্তু কানে গেল ভোরের সুরে মধুকণ্ঠের আদরের অনুচ্চ আহ্বান। রাই জাগো সুকোসারি বলে, কত নিদ্রা যাওলো কালো মানিকের কোলে। গোসাইজি, আর কত ঘুমোবে গো, ওঠো। বিছানায় উঠে বসলাম। মশারি তোলা, পুবের জানলা খোলা। সামনের আম্র শাখায় পুষ্পিত লবঙ্গমঞ্জরির কয়েকটা সুদীর্ঘ স্তবক নিচে পর্যন্ত ঝুলে আছে। তারই ফাঁকে ফাঁকে দেখা গেল আকাশের কতকটা জায়গায় ফিকে রাঙার আভাস দিয়েছে। অন্ধকার রাতে সুদূর গ্রামান্তে আগুন লাগার মতো মনের কোথায় যেন একটুখানি ব্যথিত হয়ে ওঠে। গোটা কয়েক বাদুড় বোধহয় উড়ে বাসায় ফিরছিল। তাদের পাখার অস্ফুট শব্দ কানে এসে পৌঁছল। বোঝা গেল আর যাই হোক, রাতটা শেষ হচ্ছে। এটা দোয়েল, বুলবুল ও শ্যামা পাখির দেশ। হয়তোবা তাদের রাজধানী কলকাতা শহর। আর ওই বিরাট বকুল গাছটা তাদের লেনদেন কাজকারবারের বড় বাজার। দিনের বেলায় ভিড় দেখলে অবাক হতে হয়। নানা চেহারা, নানা ভাষা, নানা রং বেরঙের পোশাক পরিচ্ছদের অতি বিচিত্র সমাবেশ। আর রাতে আখড়ার চতুর্দিকের বন জঙ্গলে ডালে ডালে তাদের অগণতি আড্ডা। ঘুম ভাঙার সারা শব্দ কিছু কিছু পাওয়া গেল। ভাবে বোধ হল চোখে মুখে জল দিয়ে তৈরি হয়ে নিচ্ছে। এইবার সমস্ত দিবসব্যাপী নাচ গানের মৎসব শুরু হবে। সবাই এরা লখনৌয়ের ওস্তাদ। ক্লান্তও হয় না, কসরতও থামায় না। ভিতরে বৈষ্ণব দলের কীর্তনের পালা যদি বা কদাচিৎ বন্ধ হয়, বাইরে সে বালাই নেই। এখানে ছোট বড় ভালো মন্দর বাজবিচার চলে না। ইচ্ছা এবং সময় থাক না থাক, গান তোমাকে শুনতেই হবে। এদেশের বোধহয় এই রকমই ব্যবস্থা। সে যাই হোক, দিনের উৎপাত এখনো আরম্ভ হয়নি। হয়তো আর একটু নির্বিঘ্নে ঘুমোতে পারতাম, কিন্তু স্মরণ হলো গত রাতে সংকল্পের কথা। কিন্তু গা ঢাকা দিয়ে সরে পড়বারও জো নেই। প্রহরীর সতর্কতায় মতলব ভেসে গেল। রাগ করে বললাম, আমি রাইও নই, আমার বিছানায় শ্যামও নেই। দুপুর রাতে ঘুম ভাঙানোর কি দরকার ছিল বলো তো? রাত কোথায় গোসাই? তোমার যে আজ ভোরের গাড়িতে কলকাতা যাবার কথা। মুখ হাত ধুয়ে এসো, আমি চা তৈরি করে আনি গে। কিন্তু স্নান করো না যেন, অভ্যাস নেই, অসুখ করতে পারে। তা পারে, সকালের গাড়িতে যখন হোক আমি যাব। কিন্তু তোমার এত উৎসাহ কেন বলো তো? আর কেউ ওঠার আগে আমি যে তোমাকে বড় রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চাই গোসাই। স্পষ্ট করে তার মুখ দেখা গেল না, কিন্তু ছড়ানো চুলের পানে চেয়ে ঘরের এই অত্যল্প আলোতেও বোঝা গেল সেগুলো ভিজে। স্নান সেরে বৈষ্ণবী প্রস্তুত হয়ে নিয়েছে। জিজ্ঞাসা করলাম, আমাকে পৌঁছে দিয়ে আশ্রমেই আবার ফিরে আসবে তো? হ্যাঁ। সেই ছোট টাকার থলিটি সে বিছানায় রেখে দিয়ে বলল, এই তোমার ব্যাগ, এটা পথে সাবধানে রেখো। টাকাগুলো একবার দেখে নাও। হঠাৎ মুখে কথা জোগালো না। তারপর বললাম, কমললতা, তোমার মিছে পথে আসা। একদিন নাম ছিল তোমার উষা, আজও সেই উষাই আছো। একটুও বদলাতে পারোনি। কেন বলো তো? তুমি বলো তো, কেন বললে আমাকে টাকা গুনে নিতে? গুনে নিতে পারি বলে কি সত্যিই মনে করো? যারা ভাবে একরকম আর বলে অন্যরকম, তাদের বলে ভণ্ড। যাবার আগে বড় গোসাইজিকে আমি নালিশ জানিয়ে যাব। আখড়ার খাতা থেকে তোমার নামটা যেন তিনি কেটে দেন। তুমি বৈষ্ণব দলের কলঙ্ক। সে চুপ করে রইল। আমিও ক্ষণকাল চুপ থেকে বললাম, আজ সকালে আমার যাবার ইচ্ছে নেই। নেই? তাহলে আর একটু ঘুমো, উঠলে আমাকে খবর দিও, কেমন? কিন্তু এখন তুমি করবে কি? আমার কাজ আছে, ফুল তুলতে যাব। এই অন্ধকারে ভয় করবে না? না, ভয় কিসের? ভোরের পুজোর ফুল আমিই তুলে আনি, নইলে ওদের বড় কষ্ট হয়।
ওদের মানে অন্যান্য বৈষ্ণবীদের। এই দুটো দিন এখানে থেকে লক্ষ্য করছিলাম যে সকলের আড়ালে থেকে মঠের সমস্ত গুরুভারই কমললতা একা বহন করে। তার কর্তৃত্ব সকল ব্যবস্থায়, সকলের পরেই, কিন্তু স্নেহে, সৌজন্যে ও সর্বোপরি সবিনয় কর্মকুশলতার এই কর্তৃত্ব এমন সহজ শৃঙ্খলায় প্রবহমান যে কোথাও ঈর্ষা বিদ্বেষের এতটুকু আবর্জনাও জমতে পায় না। এই আশ্রম লক্ষ্মীটি আজ উৎকণ্ঠ ব্যাকুলতায় যাই যাই করছে। এ যে কত বড় দুর্ঘটনা, কত বড় নিরুপায় দুর্গতিতে এতগুলি নিশ্চিন্ত নরনারী স্খলিত হয়ে পড়বে, তা নিঃসন্দেহে উপলব্ধি করে আমারও কষ্ট হল। এই মঠে মাত্র 2টি দিন আছি, কিন্তু কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি। তার আন্তরিক শুভাকাঙ্ক্ষা না করেই যেন পারি না, এমনই মনোভাব। ভাবলাম, লোকে মিছেই বলে সকলে মিলে আশ্রম, এখানে সবাই সমান, কিন্তু একের অভাবে যে কেন্দ্রভ্রষ্ট উপগ্রহের মতো সমস্ত আয়তনই দিকবিদিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে, তা চোখের ওপরেই যেন দেখতে লাগলাম। বললাম, আর শোবো না কমললতা, চলো তোমার সঙ্গে গিয়ে ফুল তুলে আনে গে। তুমি স্নান করনি, কাপড় ছাড়নি, তোমার ছোঁয়া ফুলে পুজো হবে কেন? ফুল তুলতে না দাও, ডাল নুয়ে ধরতে দেবে তো, তাতেও তোমার সাহায্য হবে। ডাল নেওয়াবার দরকার হয় না, ছোট ছোট গাছ, আমি নিজেই পারি। অন্তত সঙ্গে থেকে 2টো সুখ দুঃখের গল্পও তো করতে পারবো, তাতেও তোমার শ্রম লঘু হবে। হঠাৎ বড় দরদ যে গোসাই। আচ্ছা চলো, আমি সাজিটা আনি গে, তুমি ততক্ষণ হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে নাও। আশ্রমের বাইরে অল্প একটু দূরে ফুলের বাগান, ঘন ছায়াচ্ছন্ন আম বনের ভিতর দিয়ে পথ। শুধু অন্ধকারের জন্য নয়, রাশিকৃত শুকনো পাতায় পথের রেখা বিলুপ্ত। বৈষ্ণবী আগে, আমি পিছনে। তবু ভয় করতে লাগলো পাছে সাপের ঘাড়ে পা দিই। কমললতা, পথ ভুলবে না তো? না, অন্তত তোমার জন্যেও আজ পথ চিনে আমাকে চলতে হবে। কমললতা, একটা অনুরোধ রাখবে? কি অনুরোধ? এখান থেকে তুমি আর কোথাও চলে যেও না। গেলে তোমার লোকসান কি? জবাব দিতে পারলাম না, চুপ করে রইলাম। মুরারি ঠাকুরের একটি গান আছে, সখী হে ফিরে আপন ঘরে যাও, জীবন্তে মরিয়া যে আপনা খাইয়াছে, তারে তুমি কি আর বুঝাও। গোসাই, বিকালে তুমি কলকাতায় চলে যাবে। আজ 1টা বেলার বেশি বোধ হয় এখানে আর থাকতে পারবে না। না কি জানি, আগে সকালবেলাটা তো কাটুক। বৈষ্ণবী জবাব দিল না, একটু পরে গুনগুন করে গাইতে লাগলো। কহে চণ্ডীদাস শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তারই ঠাঁই। তারপরে আর জানি নে। তবে আর একটা কিছু গাও। বৈষ্ণবী তেমনই মৃদু কণ্ঠে গাইল। চণ্ডীদাস বাণী শুনো বিনোদিনী, প্রীতি না কহে কথা, প্রীতি লাগিয়া পরাণ ছাড়িলে, প্রীতি মিলায় তথা। এবারেও থামলে বললাম, তারপরে আর নেই, এখানেই শেষ। শেষই বটে। দুজনেই চুপ করে রইলাম। ভারী ইচ্ছে করতে লাগলো দ্রুতপদে পাশে গিয়ে কিছু একটা বলে এই অন্ধকার পথটা তার হাত ধরে চলি। জানি সে রাগ করবে না, বাধা দেবে না, কিন্তু কিছুতেই পাও চলল না, মুখেও একটা কথা এলো না। যেমন চলছিলাম তেমনি ধীরে ধীরে নীরবে বনের বাইরে এসে পৌঁছলাম। পথের ধারে বেড়া দিয়ে ঘেরা আশ্রমের ফুলের বাগান, ঠাকুরের নিত্য পুজোর যোগান দেয়। খোলা জায়গায় অন্ধকার আর নেই, কিন্তু ফর্সাও তেমন হয়নি। তবুও দেখা গেল অজস্র ফুটন্ত মল্লিকায় সমস্ত বাগানটা যেন সাদা হয়ে আছে। সামনের পাতা ঝরা ন্যাড়া চাঁপা গাছটায় ফুল নেই, কিন্তু কাছাকাছি কোথাও
বোধহয় অসময় প্রস্ফুটিত গোটা কয়েক রজনীগন্ধার মধুর গন্ধে সে ত্রুটি পূর্ণ হয়েছে। আর সবচেয়ে মানিয়েছে মাঝখানটায় নিশান্তের এই ঝাপসা আলোতেও চেনা যায় শাখায় পাতায় জড়াজড়ি করে গোটা ৫-৬ স্থলপদ্মের গাছ। ফুলের সংখ্যা নেই, বিকশিত সহস্র আরক্ত আঁখি মেলে বাগানের সব দিকে তারা চেয়ে আছে। কখনো এত ভোরে শয্যা ছেড়ে উঠি না, এমন সময়টা চিরদিন নিদ্রাচ্ছন্ন জড়তায় অচেতনে কেটে যায়। আজ কি যে ভালো লাগলো তা বলতে পারি না। পূর্বে রক্তিম দিগন্তে জ্যোতির্ময়ের আভাস পাচ্ছি। নিঃশব্দ মহিমায় সকল আকাশ শান্ত হয়ে আছে, আর ওই লতায় পাতায় শোভায় সৌরভে ফুলে ফুলে পরিব্যাপ্ত সামনের উপবন সমস্ত মিলে এ যেন নিঃশেষিত রাতের বাক্যহীন বিদায়ের অশ্রুরুদ্ধ ভাষা। করুণায়, মমতায় ও অযাচিত দাক্ষিণ্যে সমস্ত অন্তরটা আমার চোখের নিমেষে পরিপূর্ণ হয়ে উঠল। সহসা বলে ফেললাম, কমললতা, জীবনে তুমি অনেক দুঃখ, অনেক ব্যথা পেয়েছ। প্রার্থনা করি এবার যেন সুখী হও। বৈষ্ণবী সাজিটা চাঁপা ডালে ঝুলিয়ে আগলের বাঁধন খুলছিল। আশ্চর্য হয়ে ফিরে চাইল। হঠাৎ তোমার হলো কি গোসাই? নিজের কথাটা নিজের কানেও কেমন খাপছাড়া ঠেকেছিল। তার সবিস্ময় প্রশ্নে মনে মনে ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মুখে উত্তর জোগাল না। লজ্জিতের আবরণ একটা অর্থহীন হাসির চেষ্টাও ঠিক সফল হল না। শেষে চুপ করে রইলাম। বৈষ্ণবী ভিতরে প্রবেশ করল, সঙ্গে আমিও গেলাম। ফুল তুলতে আরম্ভ করে সে নিজেই বলল, আমি সুখেই আছি গোসাই। যার পাদপদ্মে আপনাকে নিবেদন করে দিয়েছি, কখনো দাসীকে তিনি পরিত্যাগ করবেন না। সন্দেহ হল কথার অর্থটা বেশ পরিষ্কার নয়, কিন্তু সুস্পষ্ট করতে বলারও ভরসা হল না। সে মৃদু গুঞ্জনে গাইতে লাগল। কালা মানিকের মালা গাঁথি নিব গলে, কানু গুণ যশ কানে পরিব কুণ্ডলে, কানু অনুরাগে রাঙা বসন পরিয়া, দেশে দেশে ভরমিব যোগিনী হয়ে। যদুনাথ দাস কহে। থামাতে হলো। বললাম, যদুনাথ দাস থাক, ওদিকে কাঁসরের বাদ্য শুনতে পাচ্ছ কি? ফিরবে না? সে আমার দিকে চেয়ে মৃদু হাস্যে পুনরায় আরম্ভ করল। ধরম করম যাউক তাহে না ডরাই, মনের ভরমে পাছে বধুরে হারাই। আচ্ছা নতুন গোসাই, জানো মেয়েদের মুখের গান অনেক ভালো লোকে শুনতে চায় না, তাদের ভারী খারাপ লাগে। জানি, কিন্তু আমি অতটা ভালো বর্বর নই। তবে বাধা দিয়ে আমাকে থামালে কেন? ওদিকে হয়তো আরতি শুরু হয়েছে, তুমি না থাকলে যে তার অঙ্গহানি হবে। এটি মিথ্যে ছলনা গোসাই। ছলনা হবে কেন? কেন তা তুমিই জানো, কিন্তু এ কথা তোমাকে বললে কে? আমার অভাবে ঠাকুরের সেবায় সত্যিই অঙ্গহানি হতে পারে, এ কি তুমি বিশ্বাস করো? করি। আমাকে কেউ বলেনি কমললতা, আমি নিজের চোখে দেখেছি। সে আর কিছু বলল না। কি একরকম অন্যমনস্কের মতো ক্ষণকাল আমার মুখের পানে চেয়ে রইল। তারপরে ফুল তুলতে লাগলো। ডালা ভরে উঠলে বলল, হয়েছে, আর না। স্থলপদ্ম তুললে না? না, ও আমরা তুলিনে, ওইখান থেকে ঠাকুরকে নিবেদন করে দিই। চলো এবার যাই। আলো ফুটেছে, কিন্তু গ্রামের একান্তে এই মঠ। এদিকে বড় কেউ আসে না। তখনও পথ ছিল জনহীন, এখনো তেমনই। চলতে চলতে একসময় আবার সেই প্রশ্নই করলাম, তুমি কি এখান থেকে সত্যিই চলে যাবে? বারবার এ কথা জেনে তোমার কি হবে গোসাই? এবারেও জবাব দিতে পারলাম না। শুধু নিজেকে নিজে জিজ্ঞাসা করলাম, সত্যি কেন বারবার এ কথা জানতে চাই? জেনে আমার লাভ কি? মঠে ফিরে দেখা গেল ইতিমধ্যে সবাই জেগে উঠে প্রাত্যহিক কাজে নিযুক্ত হয়েছে। তখন কাঁসরের শব্দে ব্যস্ত হয়ে বৈষ্ণবীকে বৃথা তাড়া দিয়েছিলাম। অবগত হলাম তা মঙ্গল আরতি নয়,
সে শুধু ঠাকুরদের ঘুম ভাঙানোর বাদ্য, এ তাঁদেরই সয়। দুজনকে অনেকেই চেয়ে দেখল, কিন্তু কারো চাউনিতে কৌতূহল নেই। শুধু পদ্মার বয়স অত্যন্ত কম বলে সেই কেবল একটুখানি হেসে মুখ নিচু করল। ঠাকুরদের সে মালা গাঁথে, ডালাটা তারই কাছে রেখে দিয়ে কমললতা সস্নেহে কৌতুকে তর্জন করে বলল, হাসলি যে পোড়ামুখী। সে কিন্তু আর মুখ তুলল না। কমললতা ঠাকুর ঘরে গিয়ে প্রবেশ করল। আমিও আমার ঘরে গিয়ে ঢুকলাম। স্নানাহার যথারীতি এবং যথাসময় সম্পন্ন হল। বিকেলের গাড়িতে আমার যাবার কথা। বৈষ্ণবীর সন্ধান করতে গিয়ে দেখি সে ঠাকুর ঘরে ঠাকুর সাজাচ্ছে। আমাকে দেখা মাত্র বলল, নতুন গোসাই, যদি এলে আমাকে একটু সাহায্য করো না ভাই। পদ্মা মাথা ধরে শুয়ে আছে, লক্ষ্মী সরস্বতী দুবোনেই হঠাৎ জ্বরে পড়েছে। কি যে হবে জানি নে। এই বাসন্তী রঙের কাপড় দুখানি কুঁচিয়ে দাও না গোসাই। অতএব ঠাকুরের কাপড় কুঁচতে বসে গেলাম। যাওয়া হলো না, পরের দিনও না, এবং তার পরের দিনও না। বৈষ্ণবীর ভোরের ফুল তোলবার সঙ্গী আমি। সকালে দুপুরে সন্ধে একটা না একটা কাজ আমাকে দিয়ে সে করিয়ে নেয়। এমন করে দিনগুলো যেন স্বপ্নে কাটে। মন মাঝে মাঝে সজাগ হয়ে শাসন করে ওঠে, এ কি ছেলে খেলা! বাইরের সব সংযোগ বন্ধ করে গুটি কয়েক নির্জীব পুতুল নিয়ে একই মাতামাতি। এত বড় আত্মবঞ্চনায় মানুষ বাঁচে কি করে? কিন্তু তবু ভালো লাগে। যাই যাই করেও পা বাড়াতে পারি না। এদিকটায় ম্যালেরিয়া কম, তবুও অনেকেই এই সময়টা জ্বরে পড়ছিল। গহর একটা দিন মাত্র এসেছিল, আর আসেনি। তারও খোঁজ নেবার সময় করে উঠতে পারি না। এ আমার হয়েছে ভালো। হঠাৎ মনের ভিতরটা ভয় ও ধিক্কারে ভরে উঠল। এ আমি করছি কি? সঙ্গদোষে এই সবই কি সত্যি বলে একদিন বিশ্বাসে দাঁড়াবে নাকি? না, আর না। যাই কেন না ঘটুক, এই জায়গা ছেড়ে কাল আমাকে পালাতেই হবে। রোজ রাত শেষে বৈষ্ণবী এসে আমাকে জাগায়। ভোরের সুরে বৈষ্ণব কবিদের ঘুম ভাঙানোর গান। ভক্তি ও ভালোবাসা সে কি করুণ আবেদন। হঠাৎ সাড়া দিই না, কান পেতে শুনি। চোখের কোণে জল এসে পড়তে চায়। মশারি তুলে সে দৌড় জানলা খুলে দেয়। রাগ করে উঠে বসি এবং মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে সঙ্গে চলি। দিন কয়েকের অভ্যাসে নিজেই আজ ঘুম ভাঙল। ঘর অন্ধকার। একবার মনে হলো রাত এখনো পোহায়নি, কিন্তু সন্দেহ হলো। বিছানা ছেড়ে বাইরে এলাম। দেখি রাত কোথায়, সকাল হয়েছে। কে একজন খবর দিতে কমললতা এসে দাঁড়ালো। এমন অস্নাত অপ্রস্তুত চেহারা তার আগে দেখিনি। সভায় জিজ্ঞাসা করলাম, তোমার অসুখ নাকি? আজ তুমি জিতেছ গোসাই। কিসে বলো তো? শরীরটা আজ তেমন ভালো নেই, সময়ে উঠতে পারিনি। আজ তবে ফুল তুলতে গেল কে? উঠোনের ধারে আধমরা একটা টগর গাছে সামান্য কয়েকটা ফুল ছিল। তা দেখিয়েই বলল, এবেলা যা করেই হোক ওতেই চলে যাবে। কিন্তু ঠাকুরের গলার মালা? মালা আজ তাঁদের পরাতে পারবো না। শুনে মন কেমন করে উঠল। সেই নির্জীব পুতুলগুলোর জন্যই। বললাম, স্নান করে আমি তুলে এনে দিই? তা যাও, কিন্তু এত ভোরে নাইতে পাবে না, অসুখ করবে। বড় গোসাইজিকে দেখছি না কেন? তিনি তো এখানে নেই, পরশু নবদ্বীপে গেছেন তার গুরুদেবকে দেখতে। ও, কবে ফিরবেন? সে তো জানি নে গোসাই। এতদিন মঠে থেকেও বৈরাগী দারিক দাসের সঙ্গে ঘনিষ্ঠতা হয়নি। কতকটা আমার নিজের দোষে, কতকটা তার নির্লিপ্ত স্বভাবের জন্য। বৈষ্ণবীর মুখে শুনে ও নিজের চোখে দেখে জেনেছি এ লোকটির মধ্যে কপটতা নেই, মনাচার নেই, আর নেই মাস্টারি করবার ঝোঁক। বৈষ্ণব ধর্মগ্রন্থ নিয়ে অধিকাংশ সময় তার নির্জন ঘরের মধ্যে কাটে। তার ধর্মমতে আমার আস্থাও নেই,
বিশ্বাসও নেই। কিন্তু এই মানুষটির কথাগুলি এমন নম্র, চাইবার ভঙ্গি এমন স্বচ্ছ ও গভীর, বিশ্বাস ও নিষ্ঠায় অহর্নিশ এমন ভরপুর হয়ে আছেন যে তার মত ও পথ নিয়ে বিরুদ্ধ আলোচনা করতে শুধু সংকোচ নয়, দুঃখ বোধ হয়। এখানে তর্ক করতে যাওয়া একেবারে নিষ্ফল। একদিন সামান্য একটুখানি যুক্তির অবতারণা করায় তিনি হাসি মুখে এমন নীরবে চেয়ে রইলেন যে কুণ্ঠায় আমার মুখেও আর কথা রইল না। তারপর থেকে তাকে সাধ্যমতো এড়িয়ে চলেছি। তবে একটা কৌতূহল ছিল, এতগুলি নারী পরিবৃত থেকে নিরবচ্ছিন্ন রসের অনুশীলনে নিমগ্ন থেকেও চিত্তের শান্তি ও দেহের নির্মলতা অক্ষুণ্ণ রেখে চলার রহস্য ইচ্ছা ছিল যাবার আগে তাকে জিজ্ঞাসা করে যাব। কিন্তু সেই সুযোগ এই যাত্রায় বোধহয় আর মিলল না। মনে মনে বললাম, আবার যদি কখনো আসা হয় তো তখন দেখা যাবে। বৈষ্ণবের মঠেও বিগ্রহ মূর্তি সচরাচর ব্রাহ্মণ ছাড়া অন্যে স্পর্শ করতে পারে না, কিন্তু এ আশ্রমে সে বিধি ছিল না। ঠাকুরের বৈষ্ণব পূজারী একজন বাইরে থাকে, সে এসে যথারীতি আজও পুজো করে গেল। কিন্তু ঠাকুরের সেবার ভার আজ অনেকখানি এসে পড়ল আমার পরে। বৈষ্ণবী দেখিয়ে দেয়, আমি করি সব, কিন্তু থেকে থেকে সমস্ত অন্তর তিক্ত হয়ে ওঠে। এ কি পাগলামি আমাকে পেয়ে বসছে। তবুও আজও যাওয়া বন্ধ রইল। নিজেকে বোধহয় এই বলে বোঝালাম যে এতদিন এখানে আছি, এই বিপদে এদের ফেলে যাব কি করে? সংসারে কৃতজ্ঞতা বলেও তো একটা কথা আছে। আরও 2 দিন কাটল, কিন্তু আর না। কমললতা সুস্থ হয়েছে। পদ্মা ও লক্ষ্মী সরস্বতী 2 বোনেই সেরে উঠেছে। দারিকদাস গত সন্ধ্যায় ফিরেছেন। তার কাছে বিদায় নিতে গেলাম। আজ চলে যাবে গোসাই? আবার কবে আসবে? সে তো জানি নে গোসাই। কমললতা কিন্তু কেঁদে কেঁদে সারা হয়ে যাবে। আমাদের কথাটা এর কানেও গেছে জেনে মনে মনে অত্যন্ত বিরক্ত হলাম। বললাম, সে কাঁদতে যাবে কিসের জন্যে? তুমি জানো না বুঝি? না। ওর স্বভাবই এমনই। কেউ চলে গেলে ও যেন শোকে একেবারে সারা হয়ে যায়। কথাটা আরও খারাপ লাগলো। বললাম, যার স্বভাব শোক করা সে করবেই, আমি তাকে থামাবো কি দিয়ে? কিন্তু বলেই তাঁর চোখের দিকে চেয়ে ঘাড় ফিরিয়ে দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে কমললতা। দারিকদাস কুণ্ঠিত স্বরে বললেন, ওর ওপর রাগ করো না গোসাই। শুনেছি ওরা তোমার যত্ন করতে পারেনি। অসুখে পড়ে তোমাকে অনেক খাটিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আমার কাছে কালও নিজেই বড় দুঃখ করছিল জানো। আর বৈষ্ণব বৈরাগীদের আদর যত্ন করবার কি বা আছে? কিন্তু আবার যদি কখনো তোমার এদিকে আসা হয়, ভিখিরিদের দেখা দিয়ে যেও। দেবে তো গোসাই? ঘাড় নেড়ে বার হয়ে এলাম। কমললতা সেখানেই তেমনই দাঁড়িয়ে রইল। কিন্তু আচমকা এ কি হয়ে গেল? বিদায় গ্রহণের প্রাক্কালে কত কি বলার, কত কি শোনার কল্পনা ছিল, সমস্ত নষ্ট করে দিলাম। চিত্তের দুর্বলতার গ্লানি অন্তরে ধীরে ধীরে সঞ্চিত হচ্ছিল, তা অনুভব করছিলাম। কিন্তু উত্তক্ত অসহিষ্ণু মন এমন অশোভন রূঢ়তায় যে নিজের মর্যাদা খর্ব করে বসবে তা স্বপ্নেও ভাবিনি। নবীন এসে উপস্থিত হল। সে গহরের খোঁজে এসেছে। সে কাল থেকে এখনো ঘরে ফেরেনি গো। সে কি নবীন? সে তো এখানেও আর আসে না। আমার কথায় কিন্তু নবীন বিশেষ বিচলিত হল না। বলল, তবে বোধহয় কোনো বন বাজারে ঘুরছে, নাওয়া খাওয়া বন্ধ করেছে। এইবার সাপে কামড়ানোর খবরটা পেলেই একেবারে নিশ্চিন্তি হওয়া যায়। তার সন্ধান করা তো দরকার নবীন। আরে বাবা, দরকার তো জানি, কিন্তু খুঁজবো কোথায়? বনে জঙ্গলে ঘুরে ঘুরে নিজের প্রাণটা তো আর দিতে পারি না বাবু। কিন্তু তিনি কোথায় একবার জিজ্ঞাসা করে যেতে চাই যে। তিনিটা কে? ওই যে কমলীলতা। কিন্তু সে জানবে কি করে নবীন? সে জানে না? সে সব জানে। আর বিতর্ক না করে উত্তেজিত নবীনকে মঠের বাইরে নিয়ে এলাম। বললাম, সত্যি কমললতা কিছু জানে না নবীন। নিজে অসুখে পড়ে 3-4 দিন সে আখড়ার বাইরেও যায়নি।
নবীন বিশ্বাস করল না, রাগ করে বলল, জানে না আবার, ও সব জানে। বৈষ্ণবী কি মন্তর জানে, ও পারে না কি? কিন্তু পড়তো একবার এই নবনের পাল্লায়, ও চোখ মুখ ঘুরিয়ে ওই কীর্তন করা বার করে দিতুম। বাপের অতগুলো টাকা ছোঁড়া যেন ভেলকিতে উড়িয়ে দিল। আমি তাকে শান্ত করার জন্য বললাম, কমললতা টাকা নিয়ে কি করবে নবীন? বৈষ্ণব মানুষ, মঠে থাকে, গান গেয়ে দুটো ভিক্ষে করে ঠাকুর দেবতার সেবা করে, দুবেলা দুমুঠো খাওয়াবই তো নয়। ওকে টাকার কাঙাল বলে তো আমার বোধ হয় না নবীন। ওরে বাবা, ও নিজের জন্য নয় তা আমরাও জানি। দেখলে যেন ভদ্র ঘরের মেয়ে বলে মনে হয়, তেমনই চেহারা, তেমনই কথাবার্তা। আর ওই বড় বাবাজিটাও লোভী নয়, কিন্তু ওই যে একপাল পুষ্যি রয়েছে যে, ঠাকুর সেবার নাম করে তাদের যে লুচি, মন্ডা, ঘি, দুধ নিত্যি চাই। নয়ন চক্রবর্তীর মুখে কানা ঘুষে শুনছি আকড়ার নামে 20 বিঘে জমি নাকি খরিদ হয়ে গেছে। কিছুই থাকবে না বাবু, কিচ্ছু থাকবে না। যা আছে সব ওই বৈরাগীদের পেটে গিয়েই একদিন ঢুকবে, এই বলে দিলুম। হয়তো গুজব সত্যি নয়, কিন্তু সেদিক দিয়ে তোমাদের নয়ন চক্রবর্তীও তো কম নয় নবীন। সে ঠিক, বিটলে বামুন মস্ত ধরিবাজ, কিন্তু বিশ্বাস না করে কি করি বলুন তো? সেদিন জানেন, খামোকা আমার ছেলেদের নামে 10 বিঘে জমি দানপত্র করে দিলে। কত মানা করলুম, শুনলে না কো? বাপ বহুত রেখে গেছে মানি, কিন্তু বিললে কদিন বাবু? হ্যাঁ বলুন দেখি কদিন? একদিন বললে কি জানেন, বললে আমরা হলাম গে ফকিরের বংশ, ওই ফকিরই তো আর আমায় কেউ ঠকিয়ে নিয়ে নিতে পারবে না। বুঝুন কাণ্ড, যত সব হয়েছে আমার জ্বালা। নবীন চলে গেল। একটা বিষয় লক্ষ্য করলাম, আমি কিসের জন্য যে এতদিন মঠে পড়ে আছি এই কথা সে জিজ্ঞাসা করল না। জিজ্ঞাসা করলেই যে কি বলতাম জানি না, কিন্তু মনে মনে লজ্জা পেতাম। তার কাছেই আরও একটা খবর পেলাম, কাল কালিদাসবাবুর ছেলের ঘটা করে বিয়ে হয়ে গিয়েছে। 27 তারিখটা আমার খেয়াল ছিল না। নবীনের কথাগুলো মনে মনে তোলপাড় করতে হঠাৎ বিদ্যুৎ বেগে একটা সন্দেহ জাগল। বৈষ্ণবী কিসের জন্য চলে যেতে চায়? সেই ভুরুওয়ালা কদাকাল লোকটার কণ্ঠী বদল করা স্বামিত্বের হাঙ্গামার ভয়ে কদাচ নয়, এ গহর। এখানে আমার থাকা সম্বন্ধে তাই বোধহয় বৈষ্ণবী সেদিন কৌতুকে বলেছিল, আমি ধরে রাখলে সে রাগ করবে না গোসাই। রাগ করবার লোক সে নয়, কিন্তু কেন সে আর আসে না? হয়তোবা নিজের মনে মনে কি কথা সে ভেবে নিয়েছে। সংসারে গহরের আসক্তি নেই, আপন বলতেও কেউ নেই। টাকা কড়ি বিষয়ে আশয়ে সে যেন বিলিয়ে দিতে পারলেই বাঁচে। ভালো যদি সে বেশিও থাকে, মুখ ফুটে কোনোদিন হয়তো সে বলবেও না কোথাও পাছে কোনো অপরাধ হয়। বৈষ্ণবী তা জানে। প্রণয়ের নিষ্ফল চিত্তদাহ থেকে এই শান্ত আত্মভোলা মানুষটিকে অব্যাহতি দিতেই বোধহয় কমললতা পালাতে চায়। নবীন চলে গেছে। বকুলতলার সেই ভাঙা বেদিটার উপরে একলা বসে ভাবছি। ঘড়ি খুলে দেখলাম 5টার গাড়ি ধরতে গেলে দেরি করা আর চলে না। কিন্তু প্রতিদিন না যাওয়াটাই এমনই অভ্যাসে দাঁড়িয়েছিল যে ব্যস্ত হয়ে উঠব কি? আজও মন পিছু হটতে লাগল। যেখানেই থাকি পুঁটুর বউ ভাতে অন্ন গ্রহণ করে যাব কথা দিয়েছিলাম। নিরুদ্দিষ্ট গহরের খবর নেওয়া আমার কর্তব্য। এতদিন অনাবশ্যক অনুরোধ অনেক মেনেছি, কিন্তু আজ সত্যিকার কারণ যখন বিদ্যমান তখন মানা করবার কেউ নেই। দেখি পদ্মা আসছে, কাছে এসে বলল, তোমাকে দিদি একবার ডাকছে গোসাই। আবার ফিরে এলাম। প্রাঙ্গণে দাঁড়িয়ে বৈষ্ণবী বলল, কলকাতার বাসায় পৌঁছতে তোমার রাত হবে নতুন গোসাই। ঠাকুরের প্রসাদ দুটি সাজিয়ে রেখেছি, ঘরে এসো। প্রত্যহের মতোই সযত্ন আয়োজন। বসে গেলাম। এখানে খাবার জন্য পিড়াপিড়ি করার প্রথা নেই, আবশ্যক হলে চেয়ে নিতে হয়, উচ্ছিষ্ট ফেলে রাখা চলে না। যাবার সময় বৈষ্ণবী বলল, নতুন গোসাই আবার আসবে তো? তুমি থাকবে তো? তুমি বলো,
কতদিন আমাকে থাকতে হবে? তুমিও বলো, কতদিনে আমাকে আসতে হবে? না, সে তোমাকে আমি বলবো না। না বলো, কিন্তু অন্য একটা কথা জবাব দেবে বলো। না, সেও তোমাকে আমি বলবো না। তোমার যা ইচ্ছে হয় ভাবোগে গোসাই, একদিন আপনিই তার জবাব পাবে। অনেকবার মুখে এসে পড়তে চাইল, আজ আর সময় নেই কমললতা, কাল যাব, কিন্তু কিছুতেই এ কথা বলা গেল না। চললাম। পদ্মা এসে কাছে দাঁড়ালো। কমললতার দেখা দেখি সেও হাত তুলে নমস্কার করল। বৈষ্ণবী তাকে রাগ করে বলল, হাত তুলে নমস্কার কিরে পোড়ার মুখে? পায়ের ধুলো নিয়ে প্রণাম কর। কথাটা যেন চমক লাগলো। তার মুখের পানে চাইতে গিয়ে দেখলাম সে তখন আরেক দিকে মুখ ফিরিয়েছে। আর কোনো কথা না বলে তাদের আশ্রম ছেড়ে তখন বার হয়ে এলাম। এই কি কমললতার সঙ্গে শ্রীকান্তর শেষ দেখা? সে কি আর কোনো দিনও এই আখড়ায় ফিরে আসবে না? গহরই বা কোথায় গেল? অন্যদিকে রাজলক্ষ্মীও কি একেবারে ভুলে গেল শ্রীকান্তকে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 25। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, কমললতা শ্রাবণী মুখার্জি, যতীন সায়ন্তন ঘোষ, মনমথ সৌরভ চ্যাটার্জি, নবীন রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।